আরো অনেক জটিল। এখানে অনেক সময় দেখবেন যেমন ইরাক 2001-এ যে আক্রমণ করেছিল, আপাত দৃষ্টিতে মনে হয়েছে সাদ্দাম হোসেনের মৃত্যু এবং ইরাকের অবস্থাতে ইরাকের পরাজয় হয়েছে। আসলে তো ইরাকের পরাজয় হয়নি, যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। ইরানের বিষয়টা আরো জটিল। একটু আগের থেকে হাসতে হয় কথাটা বলতে গেলে। বাংলাদেশে যারা শুনছেন, যেহেতু আপনার আমার অনুষ্ঠান তো বাংলাদেশিরাই শুনেন, ডাবিং হয়, বিদেশিরা আজকাল অনেকেই শুনেন, যারা আগ্রহ আমি জানি অনেকেই, যারা ডাবিং এর মাধ্যমে বিদেশিরা শুনেন। তারপর আমি একটু সামান্য অতীতটা পরিষ্কার করে নিই। দেখেন 2001-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ যেই ভুল করেছিল ইরাকে আক্রমণ করে, বর্তমানে এই শিশু ধর্ষণকারী ট্রাম্প তার থেকে কয়েক শত গুণ বেশি ভুল করলো ইরানে আক্রমণ করে। তাও কি ইসরায়েলের পোষা কুকুর হয়ে। কারণ ইরাক আর ইরান এক জিনিস নয়। এই ইরাককেই একসময় যুক্তরাষ্ট্র কেমিক্যাল ওয়েপন দিয়ে, অস্ত্র দিয়ে ইরানে আক্রমণ করিয়ে বহু মানুষ হত্যা করেছে ইরানের। তারপরেও কিন্তু আয়াতুল্লাহ খোমেনি আজকের থেকে 36 বছর আগে ঘোষণা দিয়েছে যে ইরান কোনো পারমাণবিক বোমা বানাবে না। যার কারণেই কিন্তু এতটা বছর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিরাপদ ছিল। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই পেডোফাইলগুলা, এই অ্যাপস্টিনের শিশুদেরকে নিয়ে যেই ধর্ষণকারী এই ট্রাম্প এবং ইসরায়েলের এরা এতটাই মূর্খ এবং বোকা, বুঝতে পারলো না যে খোমেনি যতদিন জীবিত ছিল ততদিন কিন্তু তারা নিরাপদ ছিল। আজকে খোমেনিকে হত্যা করার পরে, এবং খোমেনি জেনে শুনেই শহীদ হয়েছেন, উনি কিন্তু পালিয়ে যেতে পারতেন, পরে বলবো আমি। কিন্তু এখন যে এসেছেন আয়াতুল্লাহ আরাফি, উনি কিন্তু বহু বছর ধরেই পারমাণবিক বোমা তৈরির পক্ষে ছিলেন। তার মানে কি দাঁড়ালো? যে এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের জন্য সংবাদটা আরো ভয়ঙ্কর। এই বিপদ কিন্তু তারা নিজেরাই ডেকে আনলো আজকে। এখন আসি সরাসরি আপনার প্রশ্নের জবাবে। গত বছর 2025-এ 13ই জুন বা জুন মাসে যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করেছিল, তাদের ইরানের সম্ভাব্য নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করেছিল, যদিও তার আগেই সেখান থেকে ইরান তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে তারপরেও যে আক্রমণ করেছিল সেটা ছিল ইরানের জন্য মোটামুটি সারপ্রাইজ একটা আক্রমণ। এবং সেই আক্রমণের পরে কিন্তু ইরান প্রায় 12-13 ঘন্টা সময় নিয়েছে প্রতিশোধমূলক বা রিটালিয়েটরি আক্রমণ করতে ইসরায়েলে। তখন মূলত আক্রমণটা ছিল ইসরায়েল করেছিল একা এবং যুক্তরাষ্ট্র কিছু সাহায্য করেছিল। কিন্তু এবার আপনাকে পার্থক্যটা বাংলাদেশের জনগণের জন্য এবং যারা শুনছেন তাদের জন্য পরিষ্কার করার জন্য বলছি। কিন্তু এবার আক্রমণ যে করবে, যতই শান্তির আলোচনা হচ্ছিল, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ইরান কোনোদিন এদেরকে বিশ্বাস করেনি। যেটা আমাদের ইসলামেও বলা হয়েছে এদেরকে বিশ্বাস না করতে। তারপরও ইরান কখনোই বিশ্বাস করে নাই। সব জেনে শুনেই কিন্তু আয়াতুল্লাহ খোমেনি তার অফিসেই ছিল, তার প্রতি দৈনন্দিন কাজ করছিল। 86 বছর বয়সে উনি নিজে জানেন যে ইরানকে বাঁচাতে হলে ওনার শহীদ হওয়া একমাত্র পথ। আর ওনার যে শারীরিক সমস্যা এবং অন্যান্য সমস্যা ছিল, সেখানে শহীদ হয়ে বীরের মতো মরতে চেয়েছেন। বাংলাদেশি তথাকথিত অসৎ চোর বদমাস নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়ে যান নাই। উনি ওখানেই ছিলেন, দৈনন্দিন কাজ করছিলেন, কারণ উনি জানতেন যে উনি শহীদ হলে ইরানের যে বিভিন্ন ধরনের পশ্চিমাদের উস্কানিতে যত ধরনের আভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়েছিল রেজিম পরিবর্তনের জন্য, খোমেনির রেজিম পরিবর্তনের জন্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল, সেই ইরানের মানুষকে একত্র করতে হলে এবং দেশের পক্ষে শক্তিশালীভাবে কাজ করতে হলে ওনাকে শহীদ হতে হবে। এবং উনি জেনে শুনেই আল্লাহর রহমতে উনি শহীদ হয়েছেন, যা সমস্ত ইরানের মানুষকে একত্র করে ফেলেছে, যা প্রথমেই সেখানে
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা ছিল যে তারা এই আক্রমণের মাধ্যমে ইরানের জনগণকে ভয় দেখিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তারা তাদের প্রোপাগান্ডা চালিয়ে খোমেনি সরকারের বিরুদ্ধে নিয়ে আন্দোলন করে খোমেনি সরকারের পতন ঘটাবে, কিন্তু তার ফলাফল হয়েছে উল্টা। যখন একটা মিশন ফেইল্ড হয় তার মানে যুদ্ধ ফেইল। আপনার প্রশ্নের উত্তরটা আমি এক দৃষ্টি থেকে দিলাম যে যুদ্ধের 1 ঘন্টার মাঝখানে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে, প্রথম কথা। শুধু তাই নয়, আগে যেটা বলেছি, গত বছর জুন মাসে 12-13 ঘন্টা সময় নিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে, এবং আমেরিকার কোনো মধ্যপ্রাচ্যের কোনো বেইজে আক্রমণ চালাই নাই, অন্য কোনো কাজ করে নাই। কিন্তু এবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আক্রমণ করার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে ইরান সামগ্রিকভাবে চতুর্দিকে আক্রমণ চালায়। ইসরায়েল আক্রমণ চালায়, তারা যুক্তরাষ্ট্রের প্রতিটা বেইজ এমবেসির যে জায়গাটা যেমন একটা দেশের জায়গা, সেরকম যুক্তরাষ্ট্রের বেইজগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের জায়গা। তার মানে কি, সরাসরি যুক্তরাষ্ট্রে তারা আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের প্রতিটা, প্রথম ওমান বাকি ছিল, ওমান ছাড়া বাকি প্রতিটা ইউএস বেইজে ওর আক্রমণ করেছে ইরান, এবং পরবর্তীতে ওমানেও আক্রমণ করেছে। তার মানে আপনাকে এই কথা থেকে বুঝতে হবে যে ইরান গত জুনের অভিজ্ঞতার পরে যত শান্তি আলোচনায় এবার চলুক না কেন, তারা কত কঠিনভাবে শক্তিশালীভাবে প্রস্তুত ছিল। এবং আরেকটা কথা বলে দিই, গত 10 দিনের যুদ্ধে ইসরায়েল কিন্তু প্রায় ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্য কিন্তু ইরানের ছিল না। 2 যুগ ইরানের উপরে বিভিন্ন ধরনের পশ্চিমা আন্তর্জাতিক স্যাংশন দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের পোষা কুকুরগুলা ইউরোপিয়ানরা যেই পরিমাণ স্যাংশন দিয়ে 2 যুগ ধরে ইরানের উপর অত্যাচার করেছে, ইরানের মানুষের উপর, এরকম একটা ঐতিহ্যবাহী, একটা শক্তিশালী এবং কি বলে প্রাচুর্যের একটা দেশকে দারিদ্রতায় নামিয়ে নিয়ে এসেছে। সেই দেশ চুপচাপ থেকে গত 2 যুগের উপর সময় ধরে তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। গত বছর জুনে যখন ইসরায়েল আক্রমণ করে, তখন সামান্য একটু শিক্ষা দিয়েছে, দেখো ইরানকে তোমরা আর অবমূল্যায়ন করো না, ওরা আমাদের যা শক্তি আছে তোমরা দেখার চেষ্টা করো। গত বছর জুনে যতটুকু মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে, তাও কিন্তু ইরানের পুরনো অস্ত্র ভান্ডার থেকে পুরনো মিসাইল ছুঁড়েছে, অল্প কিছু আধুনিক ছুঁড়েছিল, তাতেই কিন্তু তেল আবিব প্রায় যায়। এবার 2 দিনে প্রথমেই বুঝালাম তাদের প্রস্তুতি কি ছিল। ইরানের প্রস্তুতি বিশাল। ইরান প্রথম 2 দিনেই যেই গোলা বারুদ ইসরায়েলে মারছে এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বেসগুলোতে মেরেছে, তার সবগুলা বেশিরভাগই কিন্তু পুরনো মিসাইল। 2 দিন পুরনো মিসাইল করার, এখনো কিন্তু নতুন মিসাইল ভান্ডারে হাত দেয় নাই, যা হাজারে হাজারে শত শত হাজার হাজারে লাখে লাখে ইরানের মাটির নিচে মাইলকে মাইল টানেল, যত দূর চোখ যায়। এটা আমার কথা না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএর যারা অ্যানালিস্ট, যারা ইরানে নিউক্লিয়ার আর্মস ইন্সপেক্ট করতে, সাইট ইন্সপেক্ট করতে ওখানে গিয়েছিল, তাদের দেখা।